নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। সরকার চাইছে রাজ্যে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করার জন্য। হোমিওপ্যাথি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এই বিষয়ে মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে। রাজ্যে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। রাজধানীর প্রজ্ঞা ভবনে দিনটি উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সাফল্যের দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। এইবারের বাজেটের 12.89% অর্থ স্বাস্থ্যক্ষেত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যাতে করে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা যায়। ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার প্রসার ঘটেছে। বর্তমানে রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। লিভার প্রতিস্থাপনের বিষয়ে আলোচনা চলছে। জিবি হাসপাতালে 9টি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজ হয়েছে। মণিপুরের একটা সংস্থাকে জায়গা দেওয়া হয়েছে, তারা সুপার স্পেশালিটি হাসপাতাল করবে। একই সাথে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে। তখন কি হোমিওপ্যাথ তৎকালীন সময়, আমি 70 দশকের কথা বলছি, সেখানে যখন তৎকালীন সময় যে নামি দামি ডাক্তারবাবু আছেন, সেখানে তাদের সাথে দেখা করা হলো যে ওষুধ আছে, দেখা গেল একদম পুরো মিশিয়ে গেছে। তো অস্টিওটমিও লাগলো না, পেশেন্টও ভালো হয়ে গেল। তো এই ধরনের বহু যে আমাদের যে সাইন এন্ড সিমটম সেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিকে সেটা সেই চিকিৎসা কিন্তু আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2014-তে যখন আসলো, আয়ুষ যে একটা ডিপার্টমেন্ট, তার গুরুত্ব আপনারা চিন্তা করুন যে হোমিওপ্যাথিকে কিন্তু সেভাবে এর আগে কেউ গুরুত্ব দেয় না। আয়ুষের মাধ্যমে হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটাও কিন্তু এর ভিতরে নিয়ে আসে। আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, 5টা যে আমাদের বিষয় আছে, সেটা এই ডিপার্টমেন্ট, এটা মিনিস্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং সেটাকে শক্তিশালী করার জন্য অনেক চেষ্টা উনি করছেন। আমরাও রাজ্য সরকার আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। রাজ্যে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে। তার জন্য স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। বহির্রাজ্য থেকে কয়েকজন বিনিয়োগকারীও আসছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, বহির্রাজ্য থেকে আগত বিনিয়োগকারীদের হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বলা হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবার বিষয়েও প্রচার প্রসারের প্রয়োজন রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। হোমিওপ্যাথি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এ বিষয়ে মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে। ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত 173 জন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, বিভিন্ন হাসপাতালে এই হোমিওপ্যাথি মেডিকেল অফিসাররা কর্মরত রয়েছে। আগামী দিনেও আরো হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমি আশা করি যে আগামী দিনে আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলোকে অ্যাডভান্টেজ যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া। আমাদের আজকে আমাকে যেটা বলা হলো, প্রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ত্রিপুরাতে প্রায় 173 এখন পর্যন্ত আছে, বিভিন্ন হসপিটালে এখানে আছে। এবং এখানে HFW তে 12 জন, NHM এ 75, RBS কে 62 এবং ন্যাশনাল আয়ুষ মিশনে 24। আমি এটাও জানি যে আয়ুষ্মান হোমিওপ্যাথিক যে ফার্মেসিস্ট, তাদেরও প্রচুর ত্রিপুরাতে বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে আরো হোমিওপ্যাথিক ডক্টর যারা আছেন বা যারা পাশ করে আসেন, তাদেরকেও নিয়োগ করার আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা মানে শুধু চেষ্টা না, আমরা সেটা আগামী দিন করবো, সেটা আমি বলতে পারি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন, আমাদের এনসিয়েন্ট, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের কালচার, সেগুলো আমাদের ভুলে চলবে না।
এবং এই ধরনের যে পুরনো যে চিকিৎসা পদ্ধতি তার মধ্যে মানুষ আগে বেঁচে থাকতো, এর থেকে এখনের যে বড় আয়ু তার থেকেও বেশি আয়ু তৎকালীন সময় বেঁচেছে। তাহলে এই চিকিৎসার মাধ্যমে ওনারা বেঁচেছিলেন, তো কেন এই চিকিৎসাকে? এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অতিরিক্ত সচিব রাজীব দত্ত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার, মেডিকেল এডুকেশনের অধিকর্তা এইচপি শর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সান্ধ্য টিভি। ত্রিপুরার দামছড়া খেতাছড়া রোডের মাঝবর্তী কাছারি ছড়া এলাকায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়। সিমেন্ট বোঝাই একটি 12 চাকার লরি যাওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে এলাকার লোহার সেতু। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান চালক। এই দুর্ঘটনার ফলে বর্তমানে উভয় দিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। প্রয়োজনে মানুষ হেঁটে পার হচ্ছেন। রোগী, স্কুল পড়ুয়া এবং সাধারণ যাত্রী সহ সকলেই দুর্ভোগের শিকার। এদিকে যাতায়াতের অচল ব্যবস্থা, অন্যদিকে প্রশাসনের নীরবতা। স্থানীয়দের মধ্যে ক্ষোভ তুঙ্গে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই সেতুটির অবস্থা খারাপ ছিল। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও মেরামতের কোনো ব্যবস্থা করা হয়নি। তার ওপর এই লোহার সেতু দিয়ে ভারী ট্রাক চলাচল ছিল চূড়ান্ত ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত আশঙ্কা বাস্তব হলো। এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রশাসনের গাফিলতি। সেই সেতুটি দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর জন্য ভরসার একমাত্র পথ ছিল, কিন্তু সেই পথে এবার বিপদের ছায়া। ভারী যানবাহন চলাচলের উপযুক্ত কি ছিল এই সেতু? যদি নাই ছিল তবে কেন চলাচল চলছিল এতদিন? কেন ছিল না কোনো সতর্কতা বা নিয়ন্ত্রণ? প্রশ্নের মুখে পড়েছে পূর্ত দপ্তরের ভূমিকা। পর্যটন কেন্দ্রের বিকাশ রুখে দিয়ে নেশার বিকাশ হচ্ছে তথাকথিত নেশামুক্ত ত্রিপুরায়। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে আনাচে কানাচে বাসা বেঁধে আছে নেশা কারবারিরা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে নেশা কারবারিরা। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হলো সিপাহীজলার অভয়ারণ্য। প্রতিদিন দেশ ও বিদেশ থেকে বহু পর্যটক আসে এই অভয়ারণ্যে, কিন্তু নিরাপত্তা এক বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে সিপাহীজলাতে। কারণ সিপাহীজলা অভয়ারণ্যের পিকনিক স্পটে নেশাখোরদের আসর দিন দিন বাড়ছে। প্রতিদিন বখাটে উচ্ছৃঙ্খল যুবকরা প্রকাশ্যে নেশায় আসক্ত হয়ে থাকে এই এলাকায়। প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে বাধ্য হয়ে স্থানীয় কিছু যুবকরাই নেশাগ্রস্ত যুবকদের আটক করে। বৃহস্পতিবার এলাকা থেকে এক যুবককে আটক করে স্থানীয় কিছু যুবক। তার নাম সৌরভ দাস, বাড়ি চরিলামি। তার কাছ থেকে আটক করা হয় ব্রাউন সুগারের ইনজেকশন ও নেশার সিরিঞ্জ। এগুলো দিয়ে নেশা সেবন করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দেয় তাকে। বর্তমানে সিপাহীজলা মূল ফটকটি এখন নেশার নিরাপদ স্থানে পরিণত হয়েছে। সূত্রের খবর, প্রতিদিন দূর দূরান্ত থেকে বহু যুবক সিপাহীজলার মধ্যে গিয়ে ড্রাগস সেবন করে। আর সবকিছুই জানা রয়েছে সিপাহীজলা অভয়ারণ্যের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের এবং বিশালগড় থানা বাবুদের। কিন্তু অদৃশ্য কারণে কারোর কোনো মাথা ব্যথা নেই। সিপাহীজলা পিকনিক স্পটটা পিকনিক স্পটের ভিতরে কি করতেছিল? বলতে আপনার লাইটার ছিল, প্রথম লাইটার করছে। তো আচ্ছা। গেট থেকে পরে এমন সিস্টেমে লাইট করছে। আচ্ছা। তো আমরা লোকে কয়েকজন লাইটার ছিল, এটা ফালাই চলে গেছে এদিক থেকে। জিজ্ঞাসা করা হয়েছে বলে দিয়া বুঝলে দেন না, কত উপরে বেরোতে এইটা হ্যাঁ আমি কই না তো আমায়। সৈকত তলাপাত্রের বিরুদ্ধে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দায়ের করা মামলার শুনানি হয় বৃহস্পতিবার। এদিন দুপুরে ডিস্ট্রিক্ট সেশন আদালতে সৈকত তলাপাত্রকে আদালতে তোলা হয়। সাক্ষী দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পরে আদালত চত্বরে দাঁড়িয়ে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, ব্যক্তিগতভাবে সৈকত তলাপাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সৈকত তলাপাত্র ত্রিপ্রামথার নাম জড়িয়ে চাইনিজ পার্টি, চাইনিজ দালাল, চাইনিজ অ্যান্টি বলেই কটাক্ষ করেছিল। এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখ দিয়েছে এবং একটি নির্দিষ্ট অংশের মানুষকে এ ধরনের মন্তব্য করে ছোট করার চেষ্টা করেছিল। এ ধরনের মন্তব্য করা অত্যন্ত অপরাধমূলক। তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলার সাক্ষীর জন্য আদালত ডেকেছে। সে অনুযায়ী আদালতে এসেছেন সাক্ষী দেওয়ার জন্য। FIR against an individual. I don't want to comment much about it because the matter is sub judice. Lekin this is regarding calling our people, calling me Chinese party, Chinese dalal, Chinese auntie, referring to our community. It is very sad that today even someone like me who I have to defend my community, my own family's name and my community's name because we are referred to as Chinese. This says a lot about what our country is all about.
that it is not only about the students who suffer in elsewhere. Even in the northeast, sometimes we are targeted by being called Chinky or Chinese ka dalal. So I think it hurt our sentiments, and I filed the case because I told our people, don't react, don't indulge in anything which is illegal. There is a court, and we will take it to the court and have a justice given to us through the legal channels. So that's why we have come here. We have filed the case, and we are fully hopeful that the court will deliver justice to all of us. ঘনিয়ামারা এলাকায় উল্টে গেল বিশালগড় থানা পুলিশের গাড়ি, অল্পেতে রক্ষা পেল চালক সহ পুলিশ ও টিএসআর জওয়ানরা। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। জানা যায়, বিশালগড় থানার TR01D0854 নম্বরের একটি জিপসি গাড়ি ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায় কয়েকজন পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে যায় কোনো এক মামলার তদন্ত করতে। সেখান থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অল্পেতে রক্ষা পায় গাড়ির চালক, যদিও সেই সময়ে টিএসআর জওয়ান ও পুলিশ গাড়িতে ছিল না। বিকট শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং উল্টে যাওয়া গাড়ির যে পুলিশের গাড়িটি রয়েছে তা উদ্ধার করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে বিশালগড় থানার পুলিশের কাজে যে সমস্ত গাড়িগুলো রয়েছে তার সম্পূর্ণ ফিটনেস শেষ হয়ে গিয়েছে এবং গাড়িগুলো বহু বছর পুরানো। পরবর্তী সময়ে বিশালগড় থানার অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজকে সকাল 10টার সময় আমাদের একটা থানার জিপসি গাড়ি TR01D0854 গাড়িটা যখন গড়িয়ামারাতে স্টাফ শিফটিং করার পর ব্যাক করে আসছিল, তখন একটা দুর্ঘটনা ঘটছে। গাড়িটা একটা গর্তের মধ্যে পইরা গাড়িটা উঠে গেছে না। তো এই অ্যাক্সিডেন্টের মধ্যে কারো কোনো হতাহত হয়েছে না, ড্রাইভার সামান্য ইনজুর্ড হয়েছে। এখন গাড়িটা আমাদের থানা কমপ্লেক্সে আছে। ট্রাফিক জ্যামে দীর্ঘ 12 মিনিট আটকে থাকলো দমকলের গাড়ি। ঘটনা বিশালগড়ে। ট্রাফিক পরিষেবার অবনতির ফলে পথচারীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বিশালগড়ে। দীর্ঘ 12 মিনিট ফায়ার সার্ভিসের গাড়ি বের হতে পারল না অফিস থেকে। বিপদ সংকেতের সাইরেন বাজিয়ে যাচ্ছে অনবরত, কেউ পাত্তাই দিল না। বিশালগড় নিউ মার্কেট সংলগ্ন ফায়ার সার্ভিসের অফিসের সামনে প্রতিদিন যানজট হয়। বুধবার সন্ধ্যায় প্রায় 7:30টায় বিশালগড় থানার সামনে থেকে ফায়ার সার্ভিস হয়ে পেট্রোল পাম্প পর্যন্ত হযবরলভাবে বিশাল জ্যাম সৃষ্টি হয় গাড়ির। ফায়ার সার্ভিস অফিসে ফোন আসে, বিশালগড় কেন্দ্রীয় জেলখানা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি অফিস থেকে বেরোনোর জন্য বিপদ সংকেত সাইরেন বাজাতে থাকে, কিন্তু কে শোনে কার কথা? অফিসের সামনেই রাজপথে অসংখ্য গাড়ির ভিড় ছিল, সামনেই বিশালগড় থানা এবং ট্রাফিক ইউনিট, কিন্তু দুর্ভাগ্যবশত কাউকেই দেখা যায়নি এই দুঃসময়ের সমস্যা নিরসনে এগিয়ে আসতে। প্রায় টানা 12 মিনিট সাইরেন বাজানোর পর পার্শ্ববর্তী দোকানদাররা ছুটে এসে ট্রাফিক জ্যাম মুক্ত করে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার সুযোগ করে দেয়। শুধু বুধবার রাতের ঘটনাই নয়, এমনভাবে নিত্যদিনের ছবি ধরা পড়ে এই জায়গাটায়। বিশালগড় ব্রিজ, চৌমুহনী, নিচের বাজার ও বিশেষ করে থানা ও ফায়ার সার্ভিসের সামনে প্রতিদিন এভাবে যানজট লেগে থাকলেও দেখার মতো নেই কোনো অভিভাবক। ফায়ার সার্ভিসের সামনেই অঘোষিত অটো স্ট্যান্ড বানিয়ে রেখেছে চালকরা। এখন ফায়ার সার্ভিসের সামনে বেআইনি পার্কিং এর ছয়লাভ থাকলেও দেখার কেউ নেই। আমরা বিশালগড় ফায়ার সার্ভিসের কল গেছে যে জেলখানা রোড এদিকে ঢুকে শালবান গর্জন বাগান আগুন লাগছে, সেগুন বাগান আগুন লাগছে। আমি অলরেডি গাড়ি নিয়ে এলাম, এদিকে পুরা বাগান লাগছে। আমি গাড়ি জল দিয়ে পুরা পাইতে আনছি। কোন জায়গায় হয়েছে স্যার ঘটনাটা? ঘটনাটা এটা নেহাচন্দ্র ধরে। বর্তমান বিশালগড়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। বিশালগড় শহরের যানজট কমাতে বিকল্প বাইপাস রোডের উদ্বোধন করা হলেও সেই রোডে কোনো বাস চালাতে দেওয়া হয় না। বলা যেতে পারে কোনো চালক ওই রুট ধরে যায় না, কিন্তু এত যানজটের পরও বিশালগড় শহরে যানজট মুক্ত করতে কোনো কেউ ভূমিকা নিতে দেখা যায়নি। ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। পশ্চিমবঙ্গের এক টিভি চ্যানেলের রিয়েলিটি শোতে অংশ নিয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করল রাজ্যের মেয়ে রাজস্মিতা দাস। তার বাড়ি শেকেরকোট এলাকায়। রিয়েলিটি শো জয়ী হওয়ায় তার বাবা অত্যন্ত খুশি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয় তুলে ধরেন তার বাবা রাজীব দাস। ত্রিপুরার নাম উজ্জ্বল করল রাজস্মিতা দাস। বাবার নাম রাজীব দাস, মায়ের নাম দেবস্মিতা দত্ত, বাড়ি শেকেরকোটে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে রাজস্মিতার বাবা রাজীব দাস সাংবাদিক সম্মেলন করে জানান,
সম্প্রতি কলকাতার একটি টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শো থেকে অত্যন্ত কম বয়সে তার মেয়ে রাজস্মিতা বড়দের সাথে টেক্কা দিয়ে শিরোপা জয়ী হয়েছে। সে বুঝিয়ে দিল সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায়। সে ফাইনাল রাউন্ডে বিচারক কিম জং চ্যাটার্জি চিহ্নিত করা গান গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। তার গান শুনে মুগ্ধ হয় বিচারক কিম জং। তার এই জয় রাজ্যবাসীর জন্য গর্বের। এ বিষয়ে তার বাবা আরও জানান, তার মেয়ে রাজস্মিতা মাত্র 5 বছর বয়স থেকে তার মায়ের কাছে গান শিখত। গত কয়েক মাস আগে সে কোচবিহারে অডিশন দেয়, তারপর সে বাছাই হয় রিয়েলিটি শো এর জন্য। কখনো আগে জাগিনি, নিজেরই তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে। তখন থেকে আমাদের জার্নি শুরু। ও তারপর অডিশন দিয়ে সিলেক্ট হয়, তারপর অডিশনের নেক্সট পার্টগুলো আরও থাকে, নেক্সট অডিশন থাকে, ওগুলো সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায়। ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয়। এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে উইনার হয়ে এসেছে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। কতজন পার্টিসিপেট করেছিল? ওখানে 18 জন পার্টিসিপেট করেছিল। হ্যাঁ, 18 জন পার্টিসিপেট করেছিল। ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরই। এবং আমরা অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায়, ওর থেকে বয়সে বড়, কিন্তু সবার মধ্যে থেকে ও উইনার হয়েছে এবং এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওনা। সেখানে 18 জন প্রতিযোগীর মধ্যে রিয়েলিটি শো জয়ী হয়েছেন এই ছোট্ট রাজস্মিতা এবং ত্রিপুরার নাম উজ্জ্বল হয়েছে বলেই অভিমত ব্যক্ত করেন গর্বিত রাজস্মিতার বাবা। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। শাসক বিজেপি বনাম বিরোধী সিপিআইএম এর যুব সংগঠনের লড়াই তুঙ্গে। বৃহস্পতিবার প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব দাবি করেন, দেওয়ালিয়া পার্টির যুব সংগঠন হলো ডিওয়াইএফআই। তারা জনগণের ভিত হারিয়ে ফেলেছে। শাসক বিজেপি বনাম বিরোধী সিপিআইএম এর যুব সংগঠনের লড়াই তুঙ্গে। দুই দলের যুব সংগঠনের নেতৃত্ব তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এবং ডিওয়াইএফআই সম্পাদক নবারুণ দেব একে অপরকে তুলোধুনো করতে 1 ইঞ্চি সুযোগও হাতছাড়া করতে নারাজ। গত কয়েকদিন ধরেই চলছে দুই নেতার পাল্টাপাল্টি বাক আক্রমণ। বৃহস্পতিবার পাল্টা আক্রমণ করেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। বলেন, সম্প্রতি যুব মোর্চার সাংবাদিক সম্মেলনের সাথে ডিওয়াইএফআই এর সম্পাদক নবারুণ দেবের বক্তব্যের কোনো মিল নেই। পূর্বতন সরকারের আমলে এই যুবনেতা নিজের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার জন্য যে চেষ্টা করেছিলেন তার প্রতিবাদ 2014 সালে দলের লোকেরাই করেছেন। এখন তিনি বিশালগড় নিয়ে কথা বলছেন, কিন্তু বিশালগড়ে সুশাসন চলছে তা প্রত্যক্ষ করতে বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি আমন্ত্রণ জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদককে। শুধু তাই নয়, সেখানে গেলে উন্নয়ন তার চোখে পড়বে। কিন্তু তাদের সরকার থাকাকালীন সময়ে রাজ্যের নেশা শিল্প হয়ে উঠেছিল ত্রিপুরার জন্য। শুধু তাই নয়, রাজ্যের যুবকদের বিপথে পরিচালনা করেছিল তৎকালীন সরকার। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের যুবকদের সঠিক দিশায় পৌঁছাতে চায়। কিন্তু বর্তমান প্রধান বিরোধী দল সিপিআইএম মাটির ভিত হারিয়ে ফেলেছে, তাই আবোল তাবোল কথা বলছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, সিপিআইএম এর যুবক মানে মাথার চুল পাকতে হবে এবং চুল খসে পড়তে হবে, অথচ ভারতীয় জনতা পার্টির যুবকদের মন্ত্রী বিধায়ক বানাচ্ছে, একই সাথে সাংগঠনিক দায়িত্ব দিচ্ছে। তাই বিরোধী দল সিপিআইএম এর নাম নিতে ঘৃণা হয় বলেই জানান তিনি। আরো বলেন, সিপিআইএম একটা দেউলিয়া দল, আর সেই দলের যুব সংগঠন হলো দেউলিয়া সংগঠন। এভাবেই তীব্র আক্রমণ করলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি। তথাকথিত স্বঘোষিত যুবনেতা মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে, আমাদের প্রেস কনফারেন্সের সঙ্গে ওনাদের বক্তব্যের কোনো মিল নেই। তার পাশাপাশি ওই যুবনেতা নিজের পরিবারকে চাকরি দেওয়ার জন্য যে এটা অপচেষ্টা করেছিল,
সেটার প্রতিবাদ 2014 সনে কিন্তু ওই দলের পার্টির ছাত্র যুব সংগঠনের নেতৃত্বও করেছে। এটা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি, এটার কপি আপনাদেরকে দিয়ে দেব। এবার বিষয়টা হলো, আমাদের সরকার, আমাদের যুব সংগঠন যুবকদেরকে সঠিক একটা দিশা দেখাতে চায়। ওনারা যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং ওই স্বঘোষিত যুবনেতা, আমি ওনাকে অনুরোধ করব, উনি আমার বিশালগড় নিয়ে কথা বলেছে, আসুন আমার বিশালগড়ে, দেখুন মানুষের সুশাসন, দেখুন ডেভেলপমেন্ট। আপনাদের সময় আপনারা নেশাকে শিল্প করেছিলেন, আপনারা গাঁজাকে শিল্প করেছিলেন, আপনারা বিভিন্নভাবে যুবকদেরকে ব্যাপতে পরিচালনা করেছিলেন। আর আমরা যুবকদেরকে সঠিক দিশা, সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই এবং ওই যুবনেতাকে আমি চ্যালেঞ্জ করব, আপনি গোটা রাজ্যে ঘুরুন। যুব সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, যুব সম্প্রদায় যুবকদের পক্ষে আছে এবং ওনারা মাটির ভিত হারিয়ে ফেলেছে, তাই বলে আবল তাবল কথা বলছে। আমরা সাংগঠনিকভাবে মজবুত আছি, আমাদের সরকার যুবকদের জন্য সঠিক দিশা দেখানোর জন্য কাজ করছে। তো ওরা নিজে কোনো সময় ইলেকশনে দাঁড়ায়নি। ওদের যুবক মানে চুল পাকতে হবে, ওদের যুবক মানে মাথা থেকে চুল ঘষে পড়তে হবে এবং আমাদের সময় আমার মতো যুবকদেরকে দায়িত্ব দিয়ে বিধায়ক বানাচ্ছে, বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ পার্টির সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে। এইটাই ডিফারেন্স দুইটা দলের মধ্যে। এই দলের নাম নিতে আমাদের ঘৃণা হয় এবং এই দলকে আমি দেউলিয়া বলবো, এই দলের যুব সংগঠনকে আমি দেউলিয়া যুব সংগঠন বলবো। আমরা একমাত্র যুবকদের জন্য কাজ করছি। এখন দেখার পাল্টা কি আক্রমণ করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ছিল জনসাধারণের অত্যাবশ্যক পরিষেবা, কিন্তু 2003 সালে বিদ্যুৎ আইনের পরিবর্তন ঘটিয়ে বিদ্যুৎ পরিষেবাকে লাভের ক্ষেত্রে পরিণত করে বেসরকারীকরণের পথ উন্মুক্ত করে দেয়। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বন্টন এই 3 ভাগে ভাগ করে বেসরকারি কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়ার জন্য বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2022 তৈরি করা হয়। তারই পরিপূরক হিসেবে ডিজিটাল মিটার বাতিল করে জনস্বার্থ বিরোধী প্রিপেইড স্মার্ট মিটার বসানো শুরু করে। বিদ্যুৎ ক্ষেত্রে এরূপ জনস্বার্থ বিরোধী পদক্ষেপগুলিকে প্রতিরোধ করতে রাজ্যে রাজ্যে এবং কেন্দ্রীয়ভাবে গ্রাহক সংগঠন গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বিদ্যুৎ বেসরকারীকরণ বন্ধ করা, স্মার্ট মিটার লাগানো বন্ধ করা, ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ, ডিউটি চার্জ নেওয়া বন্ধ করা এবং বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2022 বাতিল করা ইত্যাদি দাবিতে 1 থেকে 7 এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সপ্তাহ পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা বটতলায় এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী। তিনি বিদ্যুৎ পরিষেবাকে ব্যবসায়ী পণ্যে রূপান্তরিত করে সর্বোচ্চ মুনাফা উপার্জনের জন্য কিভাবে দেশের একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে তার বিস্তারিত আলোচনা করেন। তারই অঙ্গ হিসেবে ডিজিটাল মিটার বাতিল করে কোটি কোটি প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে এবং টিওডি সিস্টেম চালু করে বিদ্যুৎ আরও মহার্ঘ করে তুলেছে এবং বেসরকারীকরণের পথ সুগম করেছে। সরকার এইরূপ জনস্বার্থ বিরোধী পদক্ষেপগুলোর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে সকল স্তরের বিদ্যুৎ গ্রাহক ও ব্যবসায়ী সংগঠনগুলির প্রতি বক্তাগণ আহ্বান জানান। বিক্ষোভ সভাটি পরিচালনা করেন চমক দেববর্মা। 7 তারিখে কেন্দ্রীয় সরকার রান্না গ্যাসের সিলিন্ডারের উপর প্রতি সিলিন্ডার 50 টাকা করে বাড়িয়েছে এবং এক্সাইজ ট্যাক্স হিসাবে পেট্রোল ডিজেলে প্রতি লিটার 2 টাকা করে বাড়িয়েছে। তারই প্রতিবাদে আমরা আমাদের পার্টি সারা ভারতবর্ষে আমরা বিক্ষোভ সমাবেশ প্রস্তুত করছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা এই আগরতলায় তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সভার আয়োজন করেছি। আপনারা জানেন আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে বেরোজগার, রোজগারহীন অবস্থায় আছে এবং মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়ায় চলে গেছে। অথচ আজকে সেই গরিব মানুষের উপর আজকে রান্না গ্যাসের 50 টাকা বাড়িয়ে আবার তার উপর ট্যাক্সেশন করে গরিব মানুষের আবার আক্রমণ এনেছে। তারই প্রতিবাদে আমরা আজকে সারা ভারতবর্ষে গর্জে উঠেছি এবং আমরা এই মূল্য বৃদ্ধি আমরা কোনো মতেই মানতে পারছি না।
উদয়পুর সুখসাগর জলার জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা, যানজমী সুইস গেটের আধুনিকরণ, খিলপাড়ায় নির্মিত সিএনজি স্টেশনটি দ্রুত চালু করা, বাগমায় নির্মিত রেল স্টেশনটি দ্রুত চালু করা সহ একাধিক দাবিতে এক মিছিল সংঘটিত করে ভারতের কমিউনিস্ট পার্টি উদয়পুর মহকুমা কমিটি। গোমতী জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে দাবিগুলো উত্থাপন করা হয়। র্যালিটি সিপিআইএম উদয়পুর পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বৃহস্পতিবার গোমতী জেলা শাসক অফিসে জেলা শাসকের কাছে একটি প্রতিনিধিত্ব প্রদান করা হয়। প্রতিনিধি দলে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, সিপিআইএম গোমতী জেলা সম্পাদক পরিমল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আমরা শুধুমাত্র এই দাবি নিয়ে আজকেই প্রথম লড়াই সংগ্রাম করছি এরকম কোনো বিষয় না। আমরা ধারাবাহিকভাবে রেল দপ্তর, জেলা শাসকের মাধ্যমে রেলের দপ্তর, রেলের বিভিন্ন সময়ে যারা মন্ত্রী ছিলেন, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে, তাদের কাছে ধারাবাহিকভাবে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী হোক, সারা ভারত কৃষক সভা হোক, নানা সময়ে নানাভাবে বিভিন্নভাবে আমরা দাবি জানাচ্ছি এই সুখসাগর জলার সঠিক জল নিকাশি ব্যবস্থা তৈরি করার জন্য। আর সঠিক ভাবে জল নিকাশি ব্যবস্থা যদি তৈরি না হয়, এই ৬-৭ মাস আগে যে বন্যার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এখনো যদি এই প্রশাসন সরকার সঠিক ভূমিকা গ্রহণ না করে, রেল কর্তৃপক্ষ সঠিক ভূমিকা না করে, তাহলে আগামী বর্ষাতে উদয়পুর শহর আবার জলে ডুববে এই সুখসাগর জলাকে কেন্দ্র করে। মা রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা শাখার উদ্যোগে বৃহস্পতিবার অ্যাডভাইজার চৌমুহনী স্থিত এক বিয়ে বাড়িতে আয়োজন করা হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। এই দিন রক্তদান শিবির ঘুরে দেখার পাশাপাশি রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মেয়র দীপক মজুমদার। এক সাক্ষাৎকারে মেয়র বলেন, ধর্ম মানেই মানব সেবা। মা রূপময়ী মহাশক্তি আশ্রম ত্রিপুরা শাখার রক্তদান শিবিরে এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি সমগ্র বছর সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে রাখায় তাদের অভিনন্দনও জানান তিনি। ভালো লাগে, ধর্ম তো মানে সেবাই। আমাদের এই মা রূপময়ী মহাশক্তি এখানকার যেটা আছে, তাদের উদ্যোগে আজকে রক্তদান শিবির আয়োজন করা হয় বা রক্ত উৎসবে। প্রথমেই ধন্যবাদ জানাই ধর্মীয় কাজে ধর্মকে সেবা হিসেবে গ্রহণ করে সামাজিক দায়িত্ব এবং সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে উদ্বোধন করেছে। আর আমি আরও বেশ কয়েকটা প্রোগ্রাম ওদের আগেও ছিলেন। এখানে যিনি এই আগরতলা শাখার পরিচালক পরিচালনায় মহিলারা কিন্তু কাজগুলি করছে। আমি বলবো রক্তদান আমরা মহৎদান বলি, এই কারণে রক্তের কোনো বিকল্প নেই। আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের রক্তের বিকল্প, তাদের মানবতা মানসিকতা হচ্ছে রক্তদানের বিকল্প রক্ত হচ্ছে তারাই। এবং আজকে যারা রক্তদান করছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারাই জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব সন্তান পালন করছে। আমাদের এই রাজ্যে যে ভারতীয় সরকারি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক আছে এবং দুটি বিশেষ ব্লাড ব্যাঙ্ক আছে, তার রক্তের যোগান এবং চাহিদা মধ্যে ভারসাম্য রক্ষা করেই রক্তদান উৎসব বা রক্তদান শিবির। উদয়পুর পুর পরিষদের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন পুর পরিষদের চেয়ারপারসন শীতল মজুমদার। উদয়পুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল উদয়পুর শহরে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। অবশেষে উদয়পুরবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকার 20 কোটি টাকা বরাদ্দ করে উদয়পুর শহরের জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য। ইতিমধ্যে উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে বড় ব্রিজ পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজের অগ্রগতি বৃহস্পতিবার সরেজমিনে খতিয়ে দেখেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল মজুমদার। সাথে ছিলেন অন্যান্য আধিকারিকরা। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই উদয়পুরের জনগণের দাবি ছিল উদয়পুর শহরের জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য। অবশেষে সেই কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। রাজ্য সরকার থেকে প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেই কাজ শুরু হয়েছে। এই ড্রেন নির্মাণ হয়ে গেলে উদয়পুর শহর আর জল জমবে না শহরে। ব্যবস্থা করেন। আমরা আসার পরে আমরা আমাদের পৌরসভাতে আমরা যখন দায়িত্ব নিই তখন থেকে আমরা এখানে একটা বড় ড্রেন হোক, এটা আমরা দাবি জানিয়ে আসছিলাম সরকারের কাছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা জানিয়েছিলাম। আমাদের তরফ থেকে মাননীয় মন্ত্রী, যিনি এখন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় মহোদয়, ওনার ঐকান্তিক প্রচেষ্টাও ছিল এখানে এই ড্রেনটা হোক। তারই ফলশ্রুতিতে শেষ পর্যন্ত এখানে প্রায় 20 কোটি টাকার স্যাংশন হয়েছে।
19,80,00,000 মতো স্যাংশন হয়েছে। সেই টাকাটা এখন সেই টাকার কাজ এখানে চলছে। এটা আমরা আশ্বস্ত আপনারা হতে পারবেন বা আমি আশ্বস্ত করতে পারবো মনে হচ্ছে আমাদের উদয়পুরবাসীকে যে এখন থেকে আর আমাদের শহর এলাকাতে জল জমবে না। ডক্টর বি আর আম্বেদকর সম্মান অভিযান নিয়ে হয় বৈঠকে উপস্থিত ছিলেন সারা ভারত এসসি মোর্চার সম্পাদক ভোলা সিং। 14 এপ্রিল ডক্টর বি আর আম্বেদকর জন্মদিনকে সামনে রেখে 12 এপ্রিল পর্যন্ত রাজ্যব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপির এসসি মোর্চা। এই সকল কর্মসূচি নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এই দিনের বৈঠকে ভোলা সিং ছাড়া উপস্থিত ছিলেন সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা। সারা ভারত এসসি মোর্চার সম্পাদক ভোলা সিং 14 এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনকে সামনে রেখে হাতে নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান। আজকে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আমরা একটা প্রস্তুতি সভা করেছি ডক্টর বি আর আম্বেদকরের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে। যে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে কিছু কার্যক্রম দেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানের একটা পার্ট আমরা 14 তারিখে একটা র্যালি হবে। সেই র্যালিতে আমাদের দপ্তরের NSS, NYK এবং স্কাউটস গাইডস তারা অংশগ্রহণ করবে, স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অফিসার যারা আছে তারাও অংশগ্রহণ করবে। পাশাপাশি 16 এবং 17 এই 2 দিনে আমাদের উমাকান্ত একাডেমি প্রেমিজেসে ফুটবল খেলা, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল চেয়ার, কাবাডি, যোগাসন এই সমস্ত প্রতিযোগিতা করা হবে, যাতে এই আগরতলা পুরো এলাকার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করে এবং তাদের একটা বিপুল উৎসাহ নিয়ে গতবার যেরকম আমরা দেখেছি সেই সেরকম যেন তারা অংশগ্রহণ করে। রান্নার গ্যাস ও জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি রোধ করা, ওয়াক অফ বিল প্রত্যাহার করা সহ একাধিক দাবিতে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির বিক্ষোভ মিছিল সংঘটিত হয় বৃহস্পতিবার। এই দিন সিপিআইএম উত্তর জেলা ধর্মনগর মহকুমার কমিটির উদ্যোগে ধর্মনগরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর 1টা নাগাদ বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয় থেকে বের হয়ে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিনের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা রতন রায়। তিনি বলেন, সংখ্যালঘুদের ভেসে মারার চেষ্টা করা হচ্ছে, তাই ওয়াক অফ বিল এনেছে। অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছে সিপিআইএম। এছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। এই সরকারের আমলে 748টি জীবনদায়ী ঔষধ যা প্রতিদিন প্রবীণ মানুষের প্রয়োজন, সেই ওষুধের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। 1 এপ্রিল থেকে মানুষের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের 50 টাকা করে মূল্য বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি করেছে, তাই বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ও সংশোধনী বিল প্রত্যাহারের জন্য যতদিন কেন্দ্রীয় সরকার দাবি পূরণ না করবে ততদিন বামপন্থীরা রাস্তায় প্রতিবাদ সংগঠিত করবে। আমরা কি কর্মসূচি নিয়েছি? আমরা 3টি দাবি নিয়ে আজকে কর্মসূচি নিয়েছি। দ্রব্যমূল্য বৃদ্ধি, এই যে সরকারটা 2014 সালে ক্ষমতায় এসেছে, RSS পরিচালিত যে বিজেপি সরকার, এই সরকার সারা দেশের 40% চাইতেও কম ভোটে নির্বাচিত হয়েছিলেন। ক্ষমতায় আসার আগে যে কথাগুলি সরকার বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি বছরে 2 কোটি টাকার চাকরি দেব, বিভিন্ন গ্রামীণ উন্নয়ন করব, বিভিন্ন নির্বাচনী ইস্তাহারে তারা বলেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? এই সরকার ক্ষমতা আসার পর একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন। তারা টার্গেট করেছেন সংখ্যালঘু অংশের মানুষকে, সংখ্যালঘু মুসলিম এবং যারা খ্রিস্টান, বৌদ্ধিস্ট, দলিত অংশের মানুষ, নারীরা এই সরকারের কাছে আক্রান্ত। আমরা বারবার এই সরকারের কাছে দাবি রেখেছিলাম দলিত অংশের মানুষকে রক্ষা করতে হবে। তারা কি করেছেন? এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম তারা ভূমি অধিকার আইন যেটা করেছেন তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি বামপন্থীরা। ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যে রাজ্যে আজকে আমরা কি দেখছি? একটার পর একটা আইন, টাকা পরিবর্তন তারা করেছেন, সারা দেশের অর্থনীতিকে নামিয়ে দিয়েছেন। তারপর এখন যে আইনটা তারা করেছেন
সেই আইনটা পার্লামেন্টে উঠেছে, তাদের সংখ্যাগরিষ্ঠতার জুড়ে, গায়ের জুড়ে এই আইনটা পাশ করিয়েছেন। পার্লামেন্টে 232 জন এমপি, নিম্নকক্ষে 95 জন এমপি তীব্র বাধা দিয়েছেন, তারপরে এই আইনটাকে রদ করা যায়নি। আজকে এই আইনটা পাশ করেছেন, রাষ্ট্রপতির স্বাক্ষর করিয়েছেন। আমরা কি দেখেছি? ওয়াকফ সংশোধনী আইন, এই আইনের বলে কি আছে? এই আইনে সংখ্যালঘুদের নিজেদের সম্পদ, নিজেরা ওয়াকফের নামে সম্পদ গচ্ছিত রেখেছেন, সেই সম্পদ সরকার আজকে নিয়ে যাবেন। তারা কি বলছেন? ওয়াকফ যে কমিটি, সেই কমিটিতে সংখ্যালঘু অংশের মানুষকে দায়িত্ব না দিয়ে অমুসলিম অংশের মানুষকে দায়িত্ব দেবেন, ডিএমকে দায়িত্ব দেবেন, সরকার দায়িত্ব নেবেন। সারা দেশের মধ্যে সমস্ত রাজনৈতিক দল, বামপন্থীরা সহ তীব্র বিরোধিতা করেছেন। আপনারা জানেন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, অথচ সরকার কর্ণপাত করে না, সরকার নীরব ভূমিকা পালন করছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।